আমার 13 বছরের বোনটারে কে যেন প্রতি রাতে ধর্ষণ করে, আজ আবার ধর্ষণের পরে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে গেছে। মা না আসলে হয়তো সেখানে শেষ হয়ে যেত সবকিছু। নীলু আজ জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তার বলেছেন অবস্থা খুবই খারাপ। নীলুর সাথে প্রথম যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমি ছাদে বসে সিগারেট খাচ্ছিলাম। রাতের নিস্তব্ধতা আমাকে প্রতি রাতে ছাদে টেনে নিয়ে যায়, আর সেটাকে নিজের করার জন্যই সিগারেটটাকে সঙ্গী করা। আমি ছাদের থেকে এসে যখন রুমে যাব তখন নীলুর রুম থেকে ঘুঙানির শব্দে থমকে দাঁড়িয়ে পড়লাম। কি ব্যাপার, ওর রুম থেকে এমন শব্দ আসছে কেন? ওর কিছু হলো না তো? দরজার কাছে যেতেই দেখলাম দরজা বন্ধ। নক না করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম, ভিতরে কি হচ্ছে সেটা বোঝার জন্যে। আর পরক্ষণই আমার মাথায় বাজ ভেঙে পড়ল। আমি ভেবেছিলাম ঘুমের ঘোরে হয়তো বা বেকায়দায় পড়ে ঘুঙাচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে ওকে কেউ ধর্ষণ করছে। কারণ রুমে অনেক ধস্তাধস্তি হচ্ছে, সেটা বেশ বোঝা যাচ্ছে। আমি অনেক নক করলাম কিন্তু দরজা খুললো না কেউ। অদ্ভুত বিষয়, আমার ডাকে ধস্তাধস্তি কমলো না, উল্টে আরও বেড়েই যাচ্ছে। আমার খুব টেনশন হচ্ছে। আমার আদরের একমাত্র বোন। আমি জোরে জোরে দরজা ধাক্কা দিলাম, তাও খুলছে না। আমি কি করব, কে আমাকে সাহায্য করবে, কিছুই বুঝতে পারছিলাম না। বাবা মাকে এত ডাকছি, তারাও কি শুনছেন আমার ডাক? দিশেহারা হয়ে পড়লাম আমি। নীলু আক্তারের পরিবারের লোক কে আছেন? আমি কাছে গিয়ে বললাম যে আমি। সাথে সাথে বাবা মাকে বসে আমার পাশে এসে দাঁড়ালো। আপনার নাম? জি, নেহাল। মিস্টার নেহাল, প্লিজ এই মেডিসিনগুলো তাড়াতাড়ি যেখান থেকে পারেন নিয়ে আসুন। আমাদের হসপিটালে মেডিসিনগুলো স্টক আউট হয়ে গিয়েছে, সো প্লিজ খুব তাড়াতাড়ি নিয়ে আসুন। আর শুনুন, 1 ব্যাগ ব্লাড লাগবে, এ নেগেটিভের। বাবা বলল আমার এ নেগেটিভ। আমি বললাম বাবা তোমার বয়স হয়েছে আর তোমার শরীরটাও ভালো না, তাই আমি রক্ত দেব। আমারও রক্তের গ্রুপ এ নেগেটিভ। ওহ গুড, তাহলে প্রথমে মেডিসিনগুলো নিয়ে আসুন, তারপর রক্ত নেব। কিন্তু প্লিজ তাড়াতাড়ি মেডিসিনগুলো নিয়ে আসুন, আর অবশ্যই 2 নম্বরে লাল দাগ দেয় ইঞ্জেকশনটা নিয়ে আসবেন। এটা সব জায়গায় পাওয়া যায় না। বলেই ডাক্তার চলে গেলেন। মা দৌড়ে এসে আমার হাত দুইটা ধরে কেঁদে কেঁদে বললেন, আমার মেয়েটাকে আমার বুকে এনে দে বাবা। তোরা দুজন ছাড়া যে আমাদের আর কেউ নেই, তোরাই যে আমাদের জীবন। আমি মাকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পাচ্ছি না। মায়ের হাতটা বাবার হাতে সরিয়ে দিয়ে চুপচাপ হেঁটে চলে আসলাম। রাত 3টা। জন্মানবীন শহর হাঁটতে হাঁটতে যে ফার্মেসিগুলো পেলাম তাতে আমার হাতের প্রেসক্রিপশনের একটা মেডিসিনও পেলাম না। কি অদ্ভুত, একটা মেডিসিনও নাই, এটা কখনো হতে পারে? কী সব ফার্মেসি দিয়ে বসছে যেখানে মেডিসিনই পাওয়া যায় না। এক বুক হতাশা নিয়ে হাঁটছি মেডিসিনের খোঁজে। প্রায় 45 মিনিট হাঁটার পরে হঠাৎই একটা বয়স্ক লোক আমার সামনে এসে বলছে, বাম দিকে যে রাস্তাটা দেখছিস ওই দিকে যা, পেয়ে যাবি। কোনো কিছু না ভেবেই তার দেখানো পথে দৌড় দিলাম। গিয়ে দেখি ভাঙা একটা ফার্মেসি। একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে, আর তার পাশে টিমটিমে একটা লাইট জ্বলছে। আমি কোনো দিকে মন না দিয়ে কাগজটা তার হাতে দিয়ে বললাম, মেডিসিনগুলো আছে? সে কোনো কথা না বলে সব মেডিসিনগুলো একটা ব্যাগে করে আমার হাতে দিল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। এত বড় বড় ফার্মেসিতে যা পেলাম না, সামান্য এই ভাঙা জায়গায় তা পেয়ে গেলাম। হঠাৎ বোনের কথা মনে পড়তেই সব ঘোর কেটে গেল। ভাবলাম এইসব নিয়ে কাল ভাবা যাবে, বলেই তাড়াতাড়ি হাসপাতালের দিকে গমন করলাম। কি হচ্ছে ভেতরে, আর কেই বা নীলুর সাথে এসব করছে? সে বাসায় ঢুকলো কি করে? নীলু নিজেই কি তাকে ডেকে এনেছে? নীলুর সাথে কি তার কোনো সম্পর্ক আছে? যতই থাকুক, বাসায় আনার সাহস নীলুর হবে না, কারণ ওর বয়স মাত্র 13 বছর, আর ও এই ধরনের মেয়েই না। তাও মানলাম, আনলো ও বাসায়, তাহলে ধস্তাধস্তি হচ্ছে কেন? না না না, মাথায় আমার কিছু ঢুকছে না, পারছি না নিতে আমি। ভিতরে কি হচ্ছে আমাকে দেখতেই হবে, আর তার জন্য দরজা খুলতে হবে। কি করি এখন? ভাবতে ভাবতে একটু পেছনে গিয়ে এক দৌড়ে এসে দরজায় ধাক্কা দেব, তখনই দরজাটা খুলে গেল আর আমি ছিটকে পড়ে গেলাম। ঠিক করে তাকাতেই দেখলাম আমি নীলুর নগ্ন দেহটার উপরে। হাসপাতালে এসে মেডিসিনগুলো ডাক্তারের কাছে দিতেই উনি বলল, আপনি তাড়াতাড়ি ওইদিকে গিয়ে ডান পাশে যে রুমটা আছে সেখানে যান, সেখানে আপনার ব্লাড নেওয়া হবে। আমি রুমে যেতেই 2 জন নার্স মিলে আমার ব্লাড নিল। কখনো ব্লাড না দেওয়ায় শরীরটা হঠাৎ করে খারাপ লাগছে। নার্স বললেন, আপনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিন, তারপর ডাবের পানি খেয়ে নেবেন, তার কিছুক্ষণ পরে ডিম দুধ খেয়ে নেবেন। আমি বললাম, আচ্ছা, কিন্তু নীলুকে খুব দেখতে ইচ্ছে করছে, প্লিজ একবার দেখে এসে আপনাদের কথা মতো সব করব।
বলেই যখন উঠে হেঁটে কিছু দূর গেলাম, তখনই পৃথিবীটা অন্ধকার হয়ে গেল আমার কাছে। তারপর মাথা ঘুরিয়ে পড়ে সেন্সলেস হয়ে পড়লাম। এ কি অবস্থা নীলুর? নীলু, নীলু! আমি ওর গায়ে একটা চাদর টেনে দিলাম। চোখটা ভিজে উঠল। এই কচি একটা নিষ্পাপ মেয়েকে কে এমন করলো? ওর শরীরের কিছু কিছু স্থানে রক্ত জমাট বেঁধে গেছে। সাদা শরীরটায় যেন কালো দাগগুলো অনেক ভয়ানক লাগছে। ওর চোখে মুখে ভয়, আতঙ্ক আর কষ্টের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার বুকের ভেতরটাতে কে যেন চাকু দিয়ে অনবরত আঘাত করে যাচ্ছে। বুকের ভেতরে বললেই হয়তো রক্তক্ষরণটা দেখা যাচ্ছে না। না, এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে না। বাবা মাকে ডাকতে হবে। গিয়ে বাবা মাকে ডেকে আনলাম। বাবা মা দেখে অবাক হয়ে গেলেন। মা নীলুকে জড়িয়ে ধরে কাঁদছে। বাবা আমাদের পারিবারিক ডাক্তারকে কল দিয়েছেন। হাসপাতালে নিলে লোক জানাজানি হবে সেই ভেবে। মা অনবরত কেঁদেই চলেছে। কেউ কিছু বুঝতে পারছি না আমরা। আর আমাদের এত বড় শত্রুটাই বা কে, যে আমার বোনের জীবনটা এভাবে নষ্ট করে দিয়েছে? ডাক্তার কাকু আমাদের নিচের ফ্ল্যাটেই থাকে, তাই তার আসতে সময় লাগে নাই। সাথে তার ওয়াইফও এসেছেন। তিনি একজন গাইনি বিভাগের ডাক্তার। তারা এসে আমার বোনকে দেখে বলে ওকে খুব বাজেভাবে ধর্ষণ করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, 13 বছর হলো নীলু জরায়ুতে বা গুপ্তাঙ্গের তেমন কোনো ক্ষতি হয় নাই। ডাক্তার সেলিনা পারভিন কিছু একটা লুকিয়ে গেলেন, আমি তা বেশ বুঝতে পেরেছি। বাবা মা সামনে থাকায় কিছু জিজ্ঞেস করলাম না। তিনি একটা ব্যথার ইঞ্জেকশন দিলেন। 5 মিনিট পরেই নীলু সেন্স ফিরে আসে। কেমনভাবে শুধু আমার দিকে তাকিয়ে আছে, হয়তো কিছু বলতে চায়। কি বলতে চায় বুঝতে পেরেছি। ওর সঙ্গে যে খারাপ কাজ করেছে তার কথাই বলতে চায়। বুঝতে পেরে একজন একজন করে সবাইকে রুমের বাইরে পাঠিয়ে দিলাম। বাবা ডাক্তার সেলিনা আর ডাক্তার সাব্বির কাকা তাদের সাথে বসার ঘরে কথা বলছে। আর মা নীলুর জন্য গরম দুধ আনতে গিয়েছে। আমি একা দাঁড়িয়ে আছি। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নীলু বলল, ভাইয়া, তুই আমার জীবনটা এভাবে শেষ করে দিলি? তুই আমাকে এভাবে নষ্ট করলি? বলেই ঘেন্নায় ও মুখটা সরিয়ে নিল। আমার বোন নীলু বলছে আমি নাকি তাকে ধর্ষণ করেছি, আমি নাকি ওর জীবন নষ্ট করেছি। কি করে সম্ভব? নীলু, তুই কি বলছিস এগুলো? আমি তোকে... ছি, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর আপন বড় ভাই। তুই আমার সব থেকে আদরের ছোট বোন। আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি কখনো এগুলো ভাবতেই পারি না। কথাগুলো শেষ করার আগে ঘেন্না, কষ্ট, ব্যথার চোখে নীলু আমার দিকে তাকিয়ে বলল, আমি তোকে চিনতে ভুল করিনি। তোর ওই লোভী লাল চোখগুলো হিংস্র জানোয়ারের মতো থাবা, যেগুলো আমার শরীরটাকে খুবলে খুবলে খেয়েছে। আমি কি সত্যি তোর আপন বোন? আপন বোন হলে হয়তো এত নিকৃষ্টতম ব্যবহার করতে পারতি না আমার সাথে। আমি ওর কথাগুলো সহ্য করতে পারছিলাম না, তাই ওর রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে আসলাম। বোনটা আমার সাথে সেদিনের পর থেকে কথা বলছে না, দেখলেই দূরে চলে যায়। পরপর 2 দিন আগের মতো ঘটনা ঘটায়। মা ওর সাথেই ঘুমায়, কিন্তু ঘুম থেকে উঠে দেখে নীলু নগ্ন অবস্থায় নিচে শুয়ে আছে। নীলুকে দেখলে মনে হয় সে আজও ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু মা রুমে থাকতে কিভাবে এমনটা হয়েছে তা কারো কাছে জানা নেই। দরজা ভেতর থেকে বন্ধ থাকে তাহলে? আর যাই হোক, মা কি কিছুই টের পায় না? মা সব কিছু দেখে বুঝে নিল এটা হয়তো ঘুমের মধ্যে নীলুই করে। তারপরও মনের মধ্যে একটা কিন্তু থেকেই যায়। এইভাবে 11 দিন কেটে গেল। সবাই কেমন যেন বিষয়টার সাথে সহজ হয়ে গেছে। কিন্তু নীলু একদম চুপচাপ রুম থেকে বের হয় না, কারোর সাথে কথা বলে না। আজ হঠাৎ করে নীলু আমার রুমে আসলো। এসে বলল, তোকে একটা রিকোয়েস্ট করব। আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। মাথা নিচু করে বললাম, বল, কি বলবি? আমার না খুব কষ্ট হয়। আজকের রাতটা আমাকে একটু ঘুমাতে দিবি? অনেক রাত ঘুমাই না। তোর কাছে আজকের রাতটা ভিক্ষা যাচ্ছি। এভাবে বলিস না বোন, আমি নিতে পারছি না। রেগে উঠে, খবরদার, তুই আমাকে বোন বলবি না। তুই কারো ভাই হতে পারিস না। তুই একটা জানোয়ার। কথাগুলো বলেই নীলু আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমার বুক ফেটে কান্না পাচ্ছে। তখনই কেউ যেন কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, কি রে, কষ্ট হচ্ছে? হা হা হা। কে 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 তুমি? না, এখানে তো কেউ নেই। নীলুর কথা ভাবতে গিয়ে হয়তো ভুল শুনেছে, কিন্তু এত ভুল শুনলাম আমি। কিন্তু নীলু আমাকে কি বলে গেল এসব? আমি তো কিছুই করি না। তাহলে কে করে ওর সাথে এমন? আর কেনই বা ও আমার কথা বলে বারবার? আমার জন্য নীলুর চোখে কেন এত ঘৃণা? আমাকে সব জানতেই হবে।
কিন্তু কিভাবে? আমি আজ রাতে খাবারের শেষে নীলুর খাটের নিচে একটা চাকু হাতে লুকিয়ে পড়লাম। যেই হোক, আজকে তাকে খুন করে ফেলবো আমি। সবাই ঘুমিয়ে পড়েছে, মা নীলুও ঘুমিয়ে পড়েছে। আমি অপেক্ষা করছি কি হতে চলেছে তার জন্য। আমাকে সবটা জানতেই হবে। রাত 2টা বাজে, প্রায় চোখে তন্দ্রা চলে এসেছে। হঠাৎই ঘোঙানির শব্দে তন্দ্রা কেটে গেল। ডান দিকে তাকাতেই দেখলাম নীলু নগ্ন অবস্থায় ফ্লোরে শুয়ে আছে, আর আমার মতো দেখতে কেউ জানোয়ারের মতো নীলুর কচি দেহটা ভোগ করছে। নীলু ওকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু নীলু ওই জানোয়ারটা শক্তির কাছে কিছু না। কি করব আমি? কিছু বুঝতে না পেরে হাতে চাকুটা নিয়ে উঠে গিয়ে আমার মতো দেখতে লোকটার গলায় চাকুটা চালিয়ে দিলাম। কিন্তু কি কিছু হলো না কেন? আমি বারবার চাকু চালাচ্ছি, কিন্তু শয়তানটার কিচ্ছু হচ্ছে না কেন? মা পাশে বেডে শুয়ে আছে, তাকে ডাকলাম, সে উঠল না। নীলু, দেখ বোন, আমি তোর ভাই নেহাল, আমি নির্দোষ। কথাটা বলতে কে যেন হাসতে হাসতে বলল, তুই নির্দোষ? হা হা। হাসিটা এত ভয়ঙ্কর যে আমি সহ্য করতে না পেরে আমার সেন্স হারাই। সকালে নিজেকে নিজের রুমে আবিষ্কার করলাম, কিন্তু আমি এখানে কি করে আসলাম? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5টা বাজে। কেউ এখনো ঘুম থেকে উঠে নাই। তাহলে আমি রুমে আসলাম কি করে? কে আনলো আমাকে? সে কি চায় আমার থেকে? কিছুই বুঝতে পারছি না। আর কাল রাতে যা হলো তা কি ছিল? কোনো জিন? হলেই বা সে আমার রূপ কেন নিল? আমি কি তার কোনো ক্ষতি করেছি? আর নীলুর সাথেই বা এমন করছে কেন? আর আমি ছাড়া বাবা মা কেউ শয়তানটাকে দেখতে পাচ্ছে না কেন? শয়তানটার কি কোনো উদ্দেশ্য আছে নীলুর সাথে এমন করার? কি এমন উদ্দেশ্য থাকতে পারে? আর আমাকেই কেন দেখা দিচ্ছে? আচ্ছা, কালকে কি নীলু আমাকে দেখেছে? দেখলে তো ওর চোখে মুখে সেই রিয়াকশনটা বোঝা যেত। কই, তেমন কিছু তো দেখলাম না। এত ডাকলাম, নীলু তো আমার ডাক শুনলই না। কিছুই মাথায় আসছে না। কি করব এখন আমি? এসব চিন্তা করতে করতেই দিনটা শেষ হয়ে গেল। কারো সাথে কোনো কথাও বলিনি, ঠিকমতো খাবারও খাইনি। কি করে খাবো? আমার প্রশ্নের যে কোনো উত্তর আমার জানা নেই। কে দেবে আমাকে আমার সব প্রশ্নের উত্তর? নিজের রুমে দরজা বন্ধ করে শুয়ে আছি, ঘুম আসছে না। কালকে রাতের বিষয়টা কিছুতেই মেলাতে পারছি না। রাত 1টা, হঠাৎ মায়ের চিৎকার শুনে আমি দৌড়ে রুম থেকে বের হলাম। নীলুর রুমের থেকে চিৎকারটা শোনা যাচ্ছে। ছুটে গিয়ে দেখি মা ফ্যানের সাথে ঝুলন্ত নীলুর নগ্ন দেহের পা দুটো ধরে আছে, যেন নীলুর গলায় ফাঁস না পড়ে। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি নীলুর গলা থেকে দড়িটা খুলে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসলাম। নীলু সেন্স নেই। তুই আমার সাথে এটা করতে পারলি? আমি না তোর এক মায়ের পেটের আপন, সব থেকে আদরের ছোট বোন? কি করে পারলি এমন করতে? ছেড়ে দাও আমাকে, এমনটা করো না। আমি বাঁচতে চাই। আমাকে একটা রাত ঘুমোতে দে না রে। চিৎকার করে না, আমি কিছু করিনি বলেই উঠে বসলাম। কি ভয় করছে? হা হা, এত তাড়াতাড়ি ভয় পেলে কি করে হবে? কে কে তুমি? কি চাও আমার কাছে? প্রতিশোধ? প্রতিশোধ নিতে? হা হা হা। না, এই হাসিটা আমি নিতে পারছি না। এত অন্ধকার কেন? কোথায় আমি? মা বাবা কোথায় তোমরা? পাগলের মতো লাগছে নিজেকে। হঠাৎই রুমে লাইট জ্বলে উঠল। একজন নার্স এসে আমাকে বলল, শান্ত হন। কোথায় আমি? আপনি কে? মা বাবা কোথায়? আপনি হসপিটালে আছেন, রক্ত দিয়ে সেন্স হারিয়ে ফেলেছিলেন, এখন সুস্থ আছেন। আপনার বাবা মা ওয়েটিং রুমে আছেন। আপনি ডাবের জলটা খেয়ে একটু রেস্ট করুন। নার্সটা চলে যাচ্ছিলেন, দরজার কাছে হঠাৎই গিয়ে বডি ছাড়া ঘাড়টা আমার দিকে ফিরিয়ে ভয়ানক চেহারা করে বলল, আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। হা হা হা। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? বলে যাও আমায়। আমি আর পারছি না। আর প্রতিশোধ যদি আমার থেকে নেয়ার হয় তো আমার বোনকে কেন শেষ করতে চাচ্ছ বলো? আমার বোনের জীবনটা কেন নষ্ট করলা? মারার হলে আমাকে মেরে ফেলো, তাও আমার বোনকে ছেড়ে দাও। কি হলো বলো? চিৎকার করে বলতে থাকলাম কথাগুলো। নেহাল, নেহাল, কি হয়েছে তোর? বাবা এভাবে চিৎকার করছিস কেন? বাবা মা আমার চিৎকার শুনে চলে এসেছে আমার রুমে। খারাপ স্বপ্ন দেখেছিস বাবা? মা। কথাগুলো বাবা মায়ের থেকে লুকিয়ে গেলাম। তারা শুধু শুধুই টেনশন করবে। এমনিতেই বোনকে নিয়ে অনেক টেনশনে আছে বাবা মা। তোকে একটা কথা বলার আছে। কি কথা বাবা? আমি সোহেলকে দেখলাম হাসপাতালে। কেন বাবা, কি হয়েছে? আর আমরা তো নীলুর ব্যাপারটা কাউকে জানাইনি, তাহলে ও কেন এসেছে? না রে, নীলুর ব্যাপারটার জন্য না। ও আমাকে দেখেই কেমন যেন পালিয়ে গেল। কথা বলতে গিয়েও
কথা বলতে পারলাম না। দেখে বিষয়টা কেমন যেন অদ্ভুত লাগলো। আচ্ছা বাবা, আমি দেখছি, তুমি মায়ের দিকে খেয়াল রেখো। কোথায় যাচ্ছিস? একটু নীলুকে দেখতে। আচ্ছা যা, সাবধানে যাস। আমি আচ্ছা বলে মায়ের কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। নীলুর জন্য মনটা খুব কাঁদছে। নীলুর পাশে বসে আছি, একা একা ওর সাথে কথা বলছি। ইস, বোনটার এমন হাল দেখতে হবে কখনো ভাবতে পারিনি। চোখের জলে কখন যে নিজের বুকটা ভিজে গেল বুঝে উঠতে পারলাম না। নিজেকে সামলাতে রুম থেকে বেরিয়ে আসলাম। হঠাৎই চোখ পড়ল সোহেলের দিকে। দূরে দাঁড়িয়ে কোন এক নার্সের সঙ্গে কথা বলছে আর চোখ মুছছে। আঙ্কেল আন্টির কিছু হলো না তো? গিয়ে ওর পিঠে হাত দিয়ে বললাম, কি রে তুই এখানে? ও আমাকে দেখে চমকে উঠল, যেন ভূত দেখেছে। আমতা আমতা করে বলল, শিলা অসুস্থ, তাই এখানে। ও এই হসপিটালে ভর্তি আছে? কেন, কি হয়েছে? তেমন কিছুই না, হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। বুঝতে পারলাম ও আমার থেকে কিছু লুকাচ্ছে। কিন্তু কি? সোহেলের সাথে আমার ক্লাস 6 থেকে বন্ধুত্ব। শুধু সোহেল না, আমরা 5 জন বন্ধু সেই ক্লাস 6 থেকে ভার্সিটির লাইফ সব একসাথে শেষ করেছে। তারপর থেকে যে যার মতো করে জব, ব্যবসা, পরিবার এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। শুধু আমি বেকার। বেকার বললে ভুল হবে। আমার বাবা শহরের নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন, আর আমি কিছুদিন পরে নিজেদের ব্যবসায় যোগদান করব ভেবেছিলাম। আসলে আমার ভ্রমণের খুব শখ, তাই দেশ বিদেশ ভ্রমণ করার জন্যই ফ্রি টাইম কাটাচ্ছে। এর মধ্যে 17টা দেশ ঘোরাঘুরি শেষ আমার। বয়স 29 বছর। সোহেল, কি হয়েছে? সত্যি করে বল। আমি ঠিক বুঝতে পারছি তুই কিছু লুকানোর চেষ্টা করছিস। না, তেমন কিছু না। আমি তোর বন্ধু, সব থেকে কাছের বন্ধু। বল কি হয়েছে? বললে তোর কষ্টটা একটু হলো কমতো। কি হলো বল? সোহেল কাঁদছে, কথা বের হচ্ছে না মুখ থেকে, খুব সংকোচ বোধ করছে। তারপর হঠাৎ করে আমাকে চমকে দিয়ে বলল, শিলাকে কে যেন ধর্ষণ করছে। আমার পায়ের নিচের মাটিগুলো সরে যাচ্ছিল যেন কথাটা শুনে। এটা কি করে হতে পারে? তারপর জানতে চাইলাম, কি করে হলো? শিলাকে কে যেন প্রতি রাতে ধর্ষণ করে। লোক জানাজানি হবে বলে বিষয়টা সবার থেকে লুকিয়ে গেলাম। কিন্তু আমার বোনের উপর নির্যাতন কমলো না। আজ আবার শিলাকে ধর্ষণের পরে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে গিয়েছে। কিন্তু দড়িটা পুরনো থাকায় দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়, কিন্তু জখমটা অনেক বেশি হয়ে গিয়েছে। সোহেলের মুখে এই ধরনের কথাগুলো শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। কারণ নীলুর সাথেও তো এই একই ঘটনা ঘটেছে, কিন্তু শিলার সাথেও একেবারে সেম ঘটনা কি করে ঘটতে পারে? কে এমন কাজ করেছে শিলার সাথে, বলতে পারিস? সোহেল চুপ করে থেকে যখনই কথাটা বলতে যাবে তখনই ডাক্তার এসে বললেন, মিস্টার নেহাল, একটু সাইডে আসুন তো, আপনার জন্য একটা জিনিস আছে। আমি ভাবলাম নীলুর বিষয়ে কিছু বলবে, তাই তাড়াতাড়ি সাইডে গেলাম। সে বলল, কি মিস্টার নেহাল, প্রেমে কি পুরো হাবুডুবু খাচ্ছেন? ভালো ভালো, প্রেম করা ভালো। আমি কিছুই বুঝতে পারছি না ডাক্তার। সে আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা পড়েন, সব বুঝতে পারবেন। এটা এটা কি? আপনার চিঠি মেডিসিনের ব্যাগে ছিল। বুঝতে পারলাম এটা আপনার, তাই নিয়ে এলাম। আপনি পড়ুন, আমি আমার কাজ করি, পরে কথা হবে। বলেই সে একটা হাসি দিয়ে চলে গেল। আমি তার যাওয়ার পথের দিকে কতক্ষণ তাকিয়ে থেকে চিঠিতে মনোযোগ দিলাম। মেডিসিনের ব্যাগে কে রাখলো চিঠি? কাল রাতের মেয়েটা নয় তো? ইস, কাল রাতের ওই অদ্ভুত ঘটনাগুলো মাথা থেকে তো বেরিয়ে গিয়েছিল, কিন্তু ওই অদ্ভুত মেয়েটাকে এমন চিঠি দিল। চিঠিটা খুলতে আমার পৃথিবীটা ঘুরতে লাগলো। এ যে আমার লেখা জীবনের প্রথম চিঠি, যেটা আজ থেকে 14 বছর আগের লিখেছিলাম নীলা নামের একটা মেয়েকে দেব বলে, যাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু সে চিঠি মেডিসিনের ব্যাগে কি করে এলো? আমার সব ঘোর কাটিয়ে সোহেল বলল, তোকে একটা কথা বলবো। বল, কি বলবি? ও হঠাৎ করে বলে উঠল, জানিস শিলা বলছিল আমি নাকি শিলাকে ধর্ষণ করি প্রতি রাতে। সোহেল ওর বোন শিলাকে ধর্ষণ করে প্রতি রাতে? শুধু ধর্ষণ না, জানোয়ারের মতো ধর্ষণ। সোহেলের বোন শিলা সোহেলের কাছে এই কথাগুলো বলেছে, ঠিক নীলুর মতো। কিন্তু এটা কি করে সম্ভব? নীলু শিলা কি এমন করেছে যার জন্য এমন হচ্ছে? যদি আমাদের জন্য হয় তাহলে আমরা বা কি এমন করেছি যার জন্য এমন হচ্ছে? কিছুই মাথায় আসছে না। শুধু বুঝতে পারলাম অনেক বড় বিপদ আমাদের সামনে। এর মধ্যে চিঠির দিকে নজর পড়তে আরো ঘাবড়ে গেলাম। চিঠির সাথে এই ঘটনার কোনো যোগসূত্র নাই তো? যদি নাই থাকে তাহলে 14 বছর পরে এই চিঠি কোথা থেকে আসলো?
এই চিঠি তো নীলার কাছে ছিল, আমাকে সব খুঁজে বের করতে হবে। সোহেলকে বিদায় দিয়ে হাসপাতাল থেকে বের হলাম সেই ফার্মেসির উদ্দেশ্যে। উদ্দেশ্যটা ফার্মেসি না, ওই মেয়েটা। রাতে যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা ধরে হাঁটছি। অনেকক্ষণ হাঁটার পরও ওই রাস্তায় হদিস পেলাম না। কয়েকজনকে জিজ্ঞেসও করলাম, কিন্তু তারা বলল এই এলাকায় এমন কোনো ফার্মেসি নেই। কি বলে লোকজন এইসব? আমি নিজে কাল কই ফার্মেসিতে গিয়েছিলাম। পুরনো আর ছোট বলে হয়তো কেউ তেমনভাবে চেনে না, কিন্তু আমাকে ফার্মেসিটা খুঁজে বের করতে হবে। আমাকে জানতেই হবে মেয়েটা কে ছিল, আর ওই চিঠি কোথা থেকে সে পেল, আর সে আমাকে চিনল কি করে, আর যে লোকটা আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছিল সেই বা কি করে বুঝলো আমি মেডিসিন খুঁজছি। আমি তো তাকে বলি নাই। তাহলে এইসব রহস্য লুকিয়ে আছে ওই ফার্মেসিতে। কিন্তু এই এলাকার সব রাস্তাঘাট খুঁজেও ফার্মেসি পেলাম না। আমি কি তাহলে ভুল রাস্তায় এসেছি? না, তা হতে পারে না। তাহলে এই এলাকার কোথাও না কোথাও তো থাকতো, কিন্তু কোথায়? উফ, আর পারছি না, মাথাটা প্রচুর ঘুরছে, ব্যথা করছে, খুব খিদে পেয়েছে, যাই কিছু খেয়ে নেই। রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে বাবা মায়ের জন্য আর সোহেলের জন্য খাবার নিয়ে হসপিটালের দিকে গমন করলাম। সিএনজি নিয়ে আসতে মাত্র 37 মিনিট টাইম লাগলো। কিরে, সারাদিন কোথায় ছিলি? দেখ তো কয়টা বাজে, দুপুর 4টা বাজে। বাবা, সামান্য একটু কাজ ছিল, খাবার এনেছি, তোমরা খেয়ে নাও। তুই খেয়েছিস বাবা? হো, খেয়েছি, তোমরা খেয়ে নাও। মা, নীলু কেমন আছে? ডাক্তার কি বলেছে? বললো একটু ভালো, কিন্তু সেন্স আসে নাই, তবে রাতের দিকে সেন্স ফিরতে পারে। ও আচ্ছা, আমি একটু সোহেলের কাছে যাই, ওর খাবারটা দিয়ে আসি। আচ্ছা যা, সাবধানে থাকিস বাবা। আচ্ছা বলে সোহেলের খাবারটা হাতে নিয়ে চলে আসলাম। সোহেলকে একটা কল দিলাম ও কোথায় আছে সেটা জানার জন্য। আমি ওকে খাবারটা দিয়ে বললাম, সারাদিন হয়তো কিছু খাসনি, একটু খেয়ে নে, তারপর তোর সঙ্গে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে। ওর খুব খিদে পেয়েছে, সেটা ওর খাওয়া দেখে বুঝতে পারছি। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। হঠাৎ ও খাওয়া থামিয়ে বলল, তোর নীলার কথা মনে আছে? বললাম, কেন বলতো? আরে বল না, ওর কথা কি কখনো ভোলা যায় বল? নীলা আমার ভালোবাসা। আজ আমাদের কলেজের প্রথম দিন। আমরা 5 বন্ধু একই কলেজের একই বিভাগ সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে, আর সবাই একসাথে কলেজ এসেছে। কলেজে প্রথম দিনে একটা মেয়ের দিকে নজরটা গিয়ে পড়ল। কি মিষ্টি, মায়াবী দেখতে। নীল রংটা যেন শুধুমাত্র ওর জন্যই বানানো হয়েছে। এত সুন্দর লাগছে ওকে। নীল রঙে যেন বারবার হারিয়ে যাই ওর মাঝে। বাতাসেও সিল্কি চুলগুলো উড়ে বারবার ওর নরম ঠোঁটগুলো ছুঁয়ে দিচ্ছে, যেন চুলগুলোও ওকে বলতে চায়, তোমাকে ভালোবাসি। নেহাল, মুখে মশা যাবে, মুখটা বন্ধ কর, বলেই সবাই হো হো করে হেসে উঠল। কি রে, প্রেমে পড়লি নাকি দোস্ত? রে দোস্ত, পুরাই। কে রে সে? ওই নীল পরিটা নয় তো? দেখ, ওইটারে কিন্তু আমার ভালো লাগছে, তুই নজর দিস না। কি বললি? আজ তোর একদিন কি আমার একদিন। ও আমার প্রেম, নজর দিবি না একদম। দিলে চোখ তুলে দেব। আরে থাম থাম, দেখ তোর নীলপরি এইদিকে আসছে, যা এখনই প্রপোজটা করে দে। আর তুই না পারলে আমাকে বল, আমি করে আসি। হারামজাদা, মাথা ফাটাবো তোর এখন। দাঁড়া তুই, আমি আসছি বলে আস্তে আস্তে গিয়ে নীলপরির পাশে গিয়ে দাঁড়ালাম, আর ও আমাকে মোটেই পাত্তা না দিয়ে চলে গেল। আমি গোমরা মুখে ফিরে আসতেই সবাই মুস্কি মুস্কি হাসছিল। তখন নাইম বলে উঠল, প্রেমের মরারে কেউ পাত্তা দেয় না। আর এই কথাটা বলা মাত্রই সবাই হো হো করে হেসে উঠল। মনটাই খারাপ হয়ে গেল, কারোর সাথে কোনো কথা বলছে না। হারামজাদাগুলো আমাকে নিয়ে বেশ মজা করছে। সময় হোক, তখন আমিও সবাইকে মজা দেখাবো বলেই আমি রেগে ক্লাসরুমে চলে আসলাম। এটা আমি কি দেখছি? নীলপরি আমার ক্লাসে? সব মন খারাপ ভালো হয়ে গেল। আমি গিয়ে ওর পাশে বসতে ও উঠে চলে গেল, কিন্তু ও আমার সামনে সিটেই বসেছে। ফ্যানের বাতাসে ওর চুলগুলো উড়ে উড়ে আমার মুখে পড়ছে। ইস, কি মুগ্ধকর একটা গ্রান! আমাকে যেন পাগল করে দিচ্ছে ওর চুলের সৌরভ। আমি যেন ওর বশীভূত হয়ে যাচ্ছে। হঠাৎ করে ওই 4টা বাদর রুমে ঢুকলো, আর নাইম এসে আমার হাল দেখে বলল, চুলের ছোঁয়ায় যে আমি মাতোয়ারা। হো হো হো, হা হা হা। মানুষের যে চুলও এত পছন্দের হয় জানা ছিল না তো। এই যে মিস নীলপরি, আপনার চুল সামলে রাখুন, আমার বন্ধুর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সবাই আবার হো হো করে হেসে উঠল। যা, আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে আবার উঠে চলে গেল। দেখ,
মেজাজটাই খারাপ হয়ে গেল। থাকবই না, থাক তোরা, তোরা আমার বন্ধু না শত্রু বলে ক্লাস থেকে বের হয়ে গেলাম। ক্যান্টিনে গিয়ে একটা কোক নিয়ে সেটা খেয়ে মেজাজটা ঠান্ডা করার চেষ্টা করলাম, কিন্তু উফ, আবার চলে আসলো শয়তানগুলো। আজকে যার যত ইচ্ছা অর্ডার কর, আজকে নেহাল আমাদের ট্রিট দিবে। সোহান, তুই যা অর্ডারগুলো দিয়ে আয়। আমার জন্য একটা পিৎজা, চিকেন বল আর কোক। আমি বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, বারবিকিউ চিকেন আর একটা কোক। আমি চিকেন ললিপপ, সাব স্যান্ডউইচ, কোক আর চকলেট আইসক্রিম খাবো। তুই কিছু খাবি নেহাল? খাবো, তোদের সবগুলার কল্লা। যে অর্ডার করেছিস তা দেখে তো মনে হচ্ছে 3 বছর না খেয়ে আছিস সবগুলো। আমার কাছে কিন্তু টাকা নাই, বুঝে নিস। নীলপরীর নাম আর ফোন নাম্বারটার জন্যে তো টাকাটা বের করতে পারিস, তাই না? ভেবে দেখ, টাকা নাকি? চমকে ওঠে, কি ওর নাম ফোন নাম্বার? সত্যি? কোথায়? দে না রে দোস্ত। আগে খাওয়া, পরে সব কিছু। যা চাস সব খাওয়াবো, আরও খেতে চাইলে তাও খাওয়াবো, শুধু নাম আর ফোন নাম্বারটা দে না দোস্ত। নাইম বলল, আগে ভুড়ি বস, পরে দোস্ত। এই নাইমটাকে নিয়ে আর পারি না, সবসময় আমার সাথে এমন করে। অন্তত নামটা বললে কি হয়? আমার যা তর্স হয়েছে না, বারবার ওর চুলের পরশগুলো, ওর চোখ, ওর হাসি, সব কিছু আমাকে অন্য এক জগতে নিয়ে যায়। আমার ঘোর কাটিয়ে সোহান বলে উঠল, দোস্ত, নীলার জন্য আজকের খাওয়াটা বেশ জমলো কিন্তু। আমি বললাম, নীলা? নীলাকে? ওর নাম নীলা? বাহ, ওর মতো ওর নামটাও সুন্দর। এই ধর তোর নীলার নাম্বার। নাম্বার? কিন্তু কিভাবে পেলি? ওর পাশে বসা মেয়েটার থেকে নিয়েছি। ওফ দোস্ত, তোরা আমার জানের জিগার। খুশিতে একটা আমি টোকো সিটা ডান্স মারলাম। আমরা ক্যান্টিন থেকে বের হয়ে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি, নীলার অপেক্ষায় ওকে আরেকটি বার দেখার জন্যে। দেখ তো, নীলা আসছে। উফ দোস্ত, দেখতে কিন্তু পুরাই মাখন। লজ্জা করে না তোর ভাবিকে মাখন বলতে? হারামজাদা, চোখ দুইটা কানা করে দেব হারামি। উফ, সেই চুল, সেই মাতাল করা সৌরভ, যত দেখি ততই যেন হারিয়ে যায়। এই জন্য আমার স্বপ্নের রাজকন্যা। আর তাকিয়ে থাকিস না, পাখি চলে গেছে, ফাঁকা রাস্তা রয়ে গেছে। চল বাসায় যাই, বাইরে অনেক রোদ। আমরা সবাই যে যার মতো বাসায় চলে আসলাম, কিন্তু আমি যেন ওর স্বপ্নে বিভোর হয়ে আছি। কতবার ফোন দেব ভেবেও দিতে পারলাম না। এক অজানা ভয়। এভাবেই কেটে গেল 3টা মাস। শুধুমাত্র দেখেই যাচ্ছি আর ভেবেই যাচ্ছি। একদিন রাতে বসে বসে নিজের সব আবেগ দিয়ে একটা চিঠি লিখলাম। পরদিন সেটা সোহান নীলার বইয়ের মধ্যে লুকিয়ে রেখে আসে। নীলা চিঠিটা পেয়ে ছিঁড়ে ফেলে দেয়। তাই তো, নীলা চিঠিটা ছিঁড়ে ফেলে দেয়। তাহলে সে অক্ষত চিঠিটা আমার কাছে কি করে আসলো? আর সেটা সম্ভবই কি করে? সত্যি সত্যি অলৌকিক কিছু হতে চলছে না তো আমাদের সাথে? ভুল যদি করি আমরা করেছি, আমার বোন তো কোনো ভুল করে নাই, তাহলে ওর সাথে কেন এমন হচ্ছে? সোহেল, আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি না তো? কিন্তু এত বছর পরে কি করে সম্ভব? কি বলিস তুই এগুলো? ডিজিটাল যুগে এইগুলো কোনো পাগলও বিশ্বাস করবে না। তোকে একটা কথা বলি, শিলার মতো নীলার সাথেও সেমটা হয়েছে। আর এই দেখ সেই চিঠি। এই চিঠিটা তুই নীলার জন্য লিখেছিলি না? কিন্তু সেদিন তো চিঠিটা নীলা ছিঁড়ে ফেলেছিল, তাহলে তোর কাছে আসলো কি করে? আমি ওকে সব কিছু খুলে বললাম, ফার্মেসির কথাটাও বললাম। ওকে বললাম হয়তো ফার্মেসিটা শুধুমাত্র রাতেই খোলা হয়। যদি তাই হয় তাহলে আজ রাতেও আমি যাব। আমাকে সব রহস্যের জাল খুলতে হবে, আমার বোনকে বাঁচাতেই হবে। আচ্ছা নেহাল, আমাদের মতো সোহান, নাইম, শিহাব, ওদের সাথে এমন কিছু হলো না তো? তাই তো, আমি এই কথাটা ভেবে দেখি নাই। দাঁড়া, ফোন দিচ্ছি ওদের। ওকে দে, আমি হাতটা ধুয়ে আসি। কি ব্যাপার, সবার নাম্বার অফ কেন? আচ্ছা, আঙ্কেল আন্টিদের কল দেই। কল দেওয়ার পরে যা শুনলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। কি হলো, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? দোস্ত, ওরা সবাই মারা গেছে। কি কি বলিস? কিভাবে? ফাঁসি দিয়ে সুইসাইড। ওরা সবাই একইভাবে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে মারা গিয়েছে। এটা কি করে সম্ভব? আর কেনই বা এমনটা করলো? কি এমন হলো? না, এগুলো কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না। নেহাল,
সত্যি সত্যি নীলা করছে না তো সব? কিন্তু কি করে? সব প্রশ্নের উত্তর ওই ফার্মেসিতে। আজ রাতেই আমি যাব সেখানে। তুই যাবি আমার সাথে? ভয় পেয়ে বলল, না আমি যাব না, আমি মরতে চাই না, তুই গেলে যা। বুঝতে পারলাম ও অনেক ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ারই কথা, আমারও যে ভয় করছে না তা না, কিন্তু রহস্য উন্মোচন করতেই হবে আমাকে। খুব খারাপ লাগছে ওদের জন্য। শেষ দেখাটাও দেখতে পারলাম না। ওদের বাবা মাই কাউকে জানায়নি কিছু, তাদের সন্তানের শরীর কাটাকাটির ভয়ে। স্বাভাবিক কোনো বাবা মাই তাদের সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। খুব কষ্ট হচ্ছে, চোখটা ভিজে যাচ্ছে। না ভেঙে পড়লে হবে না। রাত 2টা, ফার্মেসিটার প্রায় কাছাকাছি। একা একা হাঁটছি, মনের মধ্যে অজানা ভয়। হঠাৎ মনে হলো কে যেন আমাকে ফলো করছে। পেছনে ফিরে তাকালাম, কেউ নেই। ভয়টা আরো চেপে বসলো। আবারও মনে হচ্ছে পেছনে কেউ আছে। ভয়ে ভয়ে পেছনে তাকালাম, কেউ নেই। সামনে তাকাতেই লাফিয়ে উঠলাম। সেই লোকটা আমার সামনে। হঠাৎ করে বিচ্ছিরি দাঁতগুলো বের করে হাসছে। ওর মুখের মাংসগুলো হঠাৎ করে ক্ষয়ে ক্ষয়ে গলে গলে পড়তে লাগলো। শরীরের সব মাংসগুলো পচে গলে পোকা ধরে গেছে। কি ভয়ঙ্কর চেহারা, কি বিচ্ছিরি গন্ধ, বমি আসছে আমার। লোকটা হাসতে হাসতে বলল, এসেছিস তবে? হা হা হা, যা, তোর জন্য যে ও অপেক্ষা করছে। প্রতিশোধ আজ প্রতিশোধ নেওয়া হবে। যা যা, তাড়াতাড়ি যা। আমার খুব ভয় করছে। কি করব? ফিরে যাব? সেটাই ভালো হবে। নিজে বাঁচলে তারপর সব দেখা যাবে। হা হা, তুই নিজের ইচ্ছা এখানে আসিসনি, তোকে নিয়ে আসা হয়েছে। আর তুই যে চাইলেও ফিরে যেতে পারবি না। তোর সব রাস্তা বন্ধ। আমার মনের কথা ও কি করে জানলো? যদি ওর কথা সত্যি হয়, তাহলে এখান থেকে আমি ফিরে যেতেও পারবো না। তার থেকে আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা আমাকে সফল করতেই হবে। ভয়ঙ্কর লোকটা হাসতে হাসতে আমার সামনে দিয়ে উধাও হয়ে গেল। বিচ্ছিরি গন্ধটা এখনো নাকে লাগছে। সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু কোথাও কোনো ফার্মেসি নেই। সেই জায়গায় আছে একটা পুরনো ঘর। ঘরটা কেমন যেন আগাছায় মোড়ানো, স্যাঁতসেঁতে। মনে হয় যেন কত বছর এইভাবে পড়ে আছে। ভয়ে শরীরের রক্ত হিম হয়ে গেছে। ভয়ে ভয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এমনকি আমি আমার নিজেকে নিজেই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে ইচ্ছে করে নিজেকে সঁপে দিতে কোনো মৃত্যুপুরীতে এসেছি। কিন্তু মুহূর্তের মধ্যে বাড়ির সব লাইট জ্বলে উঠল। এ আমি কি দেখছি? এত সুন্দর বাড়ি! আমি কখনো এত সুন্দর বাড়ি দেখিনি। আমরা অনেক বড় লোক, আমাদের অনেক সুন্দর বাড়ি আছে। অনেক দেশ ঘুরেছি, কিন্তু এত সুন্দর বাড়ি কোথাও দেখিনি। কি সুন্দর নকশা করা ঝাড়বাতি, যেন হীরা দিয়ে খচিত। যেন কোনো রাজা নিজের সমস্ত কিছু দিয়ে বাড়িটা বানিয়েছে। আমি মন্ত্রমুগ্ধের মতো পুরো বাড়িটা দেখছি। হঠাৎ করে একটা মেয়ে এসে বলল, আপনাকে উপরে ডাকা হয়েছে, আমার সাথে চলুন। আমি কোনো কথা না বলে মেয়েটির পিছু পিছু যাচ্ছি। হঠাৎ একটা রুমের সামনে মেয়েটি এসে দাঁড়িয়ে পড়ল। আমাকে উদ্দেশ্য করে বলল, আপনি ভেতরে যান। আমি ভেতরে ঢুকতেই আরো অবাক হলাম। বাহ, মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। এত সুন্দর সুন্দর জিনিস আমি জীবনে দেখিনি। এত সুন্দর করে সাজানো একটা ঘর। ঘর দেখতে দেখতে হঠাৎ গিয়ে চোখ পড়ল বিছানায়। এতক্ষণ চোখ দুটো সামলাতে পারলো, এখন আর পারছি না। কি অপূরূপ সুন্দরী, পুরো বিছানাটা জুড়ে শুয়ে আছে আমার দিকে তাকিয়ে। চোখ ভরা যেন কামনা। এই চোখ দুটি যেন আমাকে খেয়ে ফেলতে পারে নিমিষে। আহ, কি দুধে আলতা গায়ের রং। পরনে নীল রঙের পাতলা কাপড়। কাপড় বললে ভুল হবে, এক টুকরো কাপড় বুকে, আরেক টুকরো কোমরে। সে কাপড়ের উপর থেকে ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর এক টুকরো কাপড় দিয়ে মুখটুকু ঢাকা। সেটার জন্য যেন আকর্ষণটা আরো বেড়ে যাচ্ছে। হঠাৎ করে মেয়েটা আমার নাম ধরে ডাক দিল তার কাছে যাওয়ার জন্য। এই প্রথম কারো মুখে আমার নাম শুনে নেশায় পড়ে গেলাম। এত মিষ্টি কণ্ঠস্বর, এত নেশা কণ্ঠে, যেন বারবার সেই নেশা হারিয়ে গেল কম হবে। আমি মেয়েটার কাছে গিয়ে পাশে বসলাম। কি মিষ্টি একটা ঘ্রাণ, মাতাল মাতাল লাগছে নিজেকে। মেয়েটা আমাকে স্পর্শ করলো। এতক্ষণ নিজেকে কোনো রকম ধরে রাখতে পারলো, আর নিজের কামবাসনাকে ধরে রাখতে পারলাম না। হারিয়ে গেলাম ওর নরম কোমল দেহের সাগরে। এত সুখ আজ পর্যন্ত কোনো মেয়েকে ভোগ করে পাইনি। পরম শান্তিতে শুয়ে পড়লাম। চোখটা বন্ধ করে তৃপ্তিটা অনুভব করছিলাম। কিন্তু যে আমাকে এত সুখ দিল তার পুরো মুখটা এখনো দেখতে পারলাম না। আমি কি তোমার মুখটা একটিবার দেখতে পারি? অবশ্যই, আমি তো তোমারই।
তাহলে মুখের কাপড়টা সরাও, তোমার অপরূপ মুখটা দর্শন করে নিজেকে ধন্য করি। তুমি দেখবা তো, তুমি সরাও। হাতটা কাঁপছে, তারপরেও গিয়ে আস্তে আস্তে মুখের কাপড়টা সরালাম। কাপড় সরাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। এক লাফে উঠে দাঁড়ালাম। এ এ কি নীলা, তুমি তুমি এখানে কি করে এলে? হ্যাঁ আমি, হা হা হা, আমি নীলা। নীলার হাসির সাথে সাথে মুহূর্তের মধ্যে সব এলোমেলো হয়ে গেল। মুগ্ধ করা বাড়িটা একটা পোড়া বাড়ি হয়ে গেল। নীলার সুন্দর দেহটা পুড়ে ক্ষয়ে ক্ষয়ে মাংস পড়ছে, চোখগুলো ছিটকে উপরে উঠে এলো। উফ, কি ভয়ঙ্কর! পোড়া মাংসের গন্ধে বমি চলে আসছে। ভয়ে দৌড় দেবো ভাবলাম, কিন্তু পারলাম না। শরীর পাথরের মতো শক্ত হয়ে আছে। হাজার চেষ্টা করলেও আজ তুই পালাতে পারবি না। আজ আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব। হি হি হি, হা হা। এত বিচ্ছিরি হাসি! উফ, এই তো সেই বিচ্ছিরি হাসি, শরীরের মধ্যে জ্বালা ধরিয়ে দেয় হাসিটা। আমি মোহে পড়ে ভুলেই গিয়েছিলাম এখানে কেন এসেছিলাম। এ আমি কি করলাম? এখন আমি কি করব? কেঁদে কেঁদে বললাম, আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। ভুল? কিসের ভুল? তুই পাপ করেছিস। পাপ? পাপ করেছি, জীবনের অনেক বড় পাপ। আমাকে মাফ করে দাও, আমার জীবনটা ভিক্ষা দাও। আমার জীবন ভিক্ষা দিয়েছিলি তুই? কত অনুরোধ, কত চোখের পানি, কিন্তু তুই? মনে পড়ে সেই নৃশংস দিনের কথা। নীলা চিঠিটা ছিঁড়ে ফেলায় নাইম প্রচণ্ড রেগে যায়। ও গিয়ে নীলাকে ধমক দিয়ে বলে, জানিস তুই আমার বন্ধু কত কষ্ট করে সারা রাত জেগে তোর জন্য চিঠিটা লিখেছে? কিসের এত ভাব তোর? নীলা ঠাস করে নাইমের গালে থাপ্পড় বসিয়ে দিল আর বলল, অভদ্র ছেলে, ফ্যামিলি থেকে ভদ্রতা শিখায়নি। তোর মতো ছেলের যে বন্ধু, সে তোর মতো একটা অভদ্র। আর কোনোদিন যাতে তোদের মতো অসভ্য ছেলেদের আমার আশেপাশে না দেখি। বলেই নীলা চলে যেতে নিল। আমি পথটা আগলে নীলাকে একটা থাপ্পড় দিয়ে বললাম, আমরা অসভ্য হলেও ভালোবাসাটা বুঝি, তোর মতো অহংকারী না আমরা। আর একটা কথা শুনে রাখ, তোর মতো মেয়ে জীবনে হাজারটা আসবে যাবে, কিন্তু ওদের মতো বন্ধু জীবনে একবারই আসে। যা, এখন যেতে পারিস তুই এখান থেকে। সবাই ক্যান্টিনে বসে আছে, সবাই মিলে আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আমার যে কিছুই ভালো লাগছে না। আজ মনটা অনেক বেশি খারাপ। হঠাৎ করেই কিছু ছেলেরা এসে আমাদের উড়াধুরা মারতে শুরু করলো। কিছুই বুঝতে পারলাম না। ওদের থেকে একটা ছেলে আমার সামনে এসে হকি স্টিক দিয়ে মারতে মারতে বলল, তোর এত বড় সাহস আমার বোনকে ধর্ষণের চেষ্টা করা? আজ তোদের একদিন কি আমার একদিন। নীলা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আর হাসছে বান্ধবীদের সাথে মিলে। আমাদের সবাইকে আধমরা করে মেরে ওরা চলে গেল। নীলা আমার সামনে এসে পিচাস মার্কা একটা হাসি দিয়ে বলল, কি রে, তোর প্রেমের ভূত মাথা থেকে নেমেছে নাকি? আরেক ডোজে ধর্ষণের মিথ্যা অভিযোগে পুলিশের হাতের 32 গা খাওয়াবো। তারপর নাইমের সামনে গিয়ে বলল, আমার সাথে খারাপ ব্যবহারের মজা কেমন টের পাচ্ছিস? নাকি ওর সাথে তোদেরও ধর্ষণের দায় পুলিশের 32 খাওয়ার ইচ্ছে আছে? হা হা। হাসতে হাসতে নীলা চলে গেল। নাইমের মাথা ফেটে রক্ত পড়ছে। সোহান, শিয়াব, সোহেল সবার অবস্থাই খারাপ। আমি হাত নাড়াতে পারছি না, হয়তো ভেঙে গিয়েছে। কোনো রকমে আমার ড্রাইভারকে কল দিলাম, সে এসে আমাদের সবাইকে হসপিটালে নিয়ে গেল। কিছুদিন পর আমরা সুস্থ হলাম। সেদিন নীলা মিথ্যে বলে ওর ভাইয়ের হাতে মার খাওয়ালো। ওর মায়াবিনী চোখগুলো রাক্ষসের মতো লাগছিল তখন। ভালোবাসাগুলো নিমিষে আমার প্রতিশোধে গিয়ে দাঁড়ালো। যা করিনি তার জন্যে আমাদের মার খেতে হয়েছে। তাহলে আজকে সেটাই করব, সেদিন যেটা করিনি। ধর্ষণের কি জ্বালা সেটা ওকে বোঝাতেই হবে, আর ওর ভাইকে বোঝাতে হবে আমাদের গায়ে হাত তোলার মজা। কি করতে চাচ্ছিস তোরা, সেটা তখনই দেখিস। কোনো ঝামেলায় পড়তে যাচ্ছি না তো আমরা। এত ভয় পেলে জীবন চলে না মাম্মা। ঠিক বলেছিস নেহাল, ওদের শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। তার জন্য যা করতে হয় তাই করব। এখন চল সবাই বাসায় যাই, একটু ঘুমাতে হবে। সবাই রাত 12টায় এখানে এই গাছের নিচে আসবি। আচ্ছা বলে সবাই চলে গেল। আমিও বাসায় এসে গোসল করে খেয়ে একটা ঘুম দিলাম। এক ঘুমে রাত 11টা। উঠে ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে একটা দোকানে গেলাম। সেখান থেকে কিছু দড়ি কিনলাম আর কিছু ড্রিঙ্কস আর চিপস নিলাম। গিয়ে দেখি ওরা সবাই আমার আগে চলে এসেছে। সরি রে, দেরি হয়ে গেল। নাইম বলল, বাদ দে, প্ল্যানটা এবার আমাদের একটু ক্লিয়ার করে দে। আমাদের কার কি কি কাজ করতে হবে সেগুলো বলে দে। আমি সবাইকে সবার কাজ বুঝিয়ে দিলাম।
আমরা সবাই পায়ে হেঁটে নীলাদের বাড়িতে গেলাম। দেয়াল টপকে পাইপ বেয়ে বারান্দা দিয়ে ওদের বাড়িতে ঢুকলাম। নীলাদের বাড়িতে নীলা আর ওর ভাই আছে। ওদের বাবা মা গ্রামের বাড়ি গিয়েছে কিছু কাজের জন্য, সেই সুযোগটাই কাজে লাগিয়েছে আমরা। আমি নীলার রুমে ঢুকলাম। নীলা ঘুমিয়ে আছে। কি অপরূপ নিষ্পাপ লাগছে ওকে দেখতে। কে বলবো ওকে দেখলে ও একটা খচ্চর মেয়ে। এর মধ্যে ওরা চারজন দড়ি দিয়ে নীলার ভাই নিলয়কে বেঁধে নীলার রুমে নিয়ে এলো। নিলয়ের চিৎকারের শব্দে নীলার ঘুম ভেঙে গেল। ও আমাদের সবাইকে দেখে ধরফরিয়ে উঠে বসলো। ওরা নিলয়কে শক্ত করে একটা চেয়ারের সাথে বেঁধে দিল। নীলা ভয়ে পালাতে গেলে নাইম নীলাকে ধরে ধাক্কা দিয়ে আমার দিকে দিয়ে বলে, দোস্ত, ধর্ষণ কাকে বলে সেটা আজ এই বুঝিয়ে দে। আমি নীলাকে ধরে নিয়ে বিছানায় বসিয়ে বললাম, আজ তোকে আমি ধর্ষণ করব। ভালোবাসার মূল্য তুই দিলি না, তাই তোর কথা মতো আজকে তোকে ধর্ষণ করব। বলে আমি সবার সামনে ওর গায়ের টি শার্টটা একটানে খুলে ফেললাম। ওয়াও, কি বডি! চোখগুলো দিয়েই যেন ওকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আমার বোনের গায়ে তোরা হাত দিবি না, আমি তোদের হাত পুড়িয়ে দেব, ভেঙে দেব। ছেড়ে দে আমার বোনকে। চিৎকার করে কথাগুলো বলতে লাগলো। চিল্লা যত পারিস, আজ তোর চোখের সামনে তোর বোনকে ধর্ষণ করা হবে। হা হা হা। আমি সবার সামনে নীলাকে নগ্ন করে ফেললাম। বারবার বাধা দিচ্ছিল, তাই কয়েকটা থাপ্পড় বসে ঠান্ডা করে নিলাম। আর বললাম, বেশি বাড়াবাড়ি করলে তোর ভাইয়ের গলাটা দুভাগ করে দেব। তারপর সবার মাঝে নীলার ভাইয়ের চোখের সামনে নীলাকে ধর্ষণ করলাম। নাইমকে বললাম, নে এবার তোর পালা। নাইম হঠাৎ চমকে উঠে বলল, কি বলিস? আমি বললাম, তোরা সবাই এক এক করে ওকে ধর্ষণ করবি, আর নিলয় তার নিজের চোখে দেখবে। নিলয় এবার কেঁদে কেঁদে ভিক্ষা চাচ্ছে, কিন্তু আমরা মরণ নেশায় মেতে আছি। নীলা বারবার বলছে, আমাকে মেরে ফেলো, তবুও আমার সাথে আর এমনটা করো না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ, আমি আমার কাজের জন্য ক্ষমা চাচ্ছি। চুপ কর, এত কথা বলিস না, বলে ও নীলার দেহে ঝাঁপিয়ে পড়ল। ও নীলাকে ধর্ষণ করলো। একে একে সবাই নীলাকে ধর্ষণ করার পরে আমি গিয়ে নীলার ভাই নিলয়কে এক বোতল ড্রিঙ্কস খাইয়ে দিলাম। ওর মাথা ঘুরতে শুরু করছে। তারপর নিলয়কে নিয়ে গিয়ে নীলার নগ্ন দেহের উপরে ফেলে দিলাম। নিলয়ের এখন কোনো হিতাহিত সেন্সটা নেই। ও এখন একটা জানোয়ারের মতো হয়ে গেছে। আমার কাণ্ড দেখে ওরা সবাই টাস্কি। তারপর সবাই এক প্যাক করে ড্রিঙ্কস আর চিপস নিয়ে বসলাম আসল খেলা উপভোগ করতে। নিলয় সেন্স হারিয়ে মদের নেশা হিংস্র জানোয়ারের মতো নীলার নগ্ন দেহটা খুবলে খুবলে খাচ্ছে। নীলার এক একটা চিৎকারে আমরা একটা পৈশাচিক আনন্দ পাচ্ছিলাম। নীলা চিৎকার করে বলছে, আমি যদি বেঁচে থাকি সবাইকে এক এক করে শাস্তি দিয়ে ছাড়বো। আর নিলয় ওর উপর অত্যাচার করেই চলেছে, আর আমরা ওদের ভাই বোনের ভিডিও করি আর মজা নিই। দোস্ত, ওদের বাঁচিয়ে রাখা ঠিক হবে না। দেখছিস না কি বলছে? ঠিক বলেছিস, যা করার এখনই করতে হবে। আর কিছুক্ষণের মধ্যে ভোরের আলো ফুটে উঠবে। নিলয় কিছুক্ষণ পরে হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যায়। আমরা তারপর নীলাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে আসি। সবাই ভাবে নিলয় ধর্ষণ করেছে বলে নীলা সুইসাইড করেছে। নীলা বারবার বিড়বিড় করে বলছিল, প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ। নীলার দেহের প্রাণ যাওয়া পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু তাও যাওয়ার সময় ঘরের সব দরজা জানলা আটকে নীলার রুমে একটা মোম জ্বালিয়ে রান্নাঘরের গ্যাসের লাইনটা কেটে দিয়ে আমরা সবাই নীলাদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ির কিছুটা দূরে যেতেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আমরা সবাই খুশির নিঃশ্বাস ছেড়ে যে যার যার মতো বাসায় চলে গেলাম। সব কিছু নিয়ে কেস করাও হয়েছিল, কিন্তু আসল কাহিনী না জানায় আর প্রমাণের অভাবে কেসটা চাপা পড়ে যায়। আমরা সবাই আস্তে আস্তে কাহিনীটা ভুলে যাই। আমাকে প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। চুপ কর জানোয়ার, তোকে ক্ষমা করলে আমার প্রতিশোধ না পূর্ণ হবে না, তাই তোকে মরতেই হবে। আর তোকে মারার পরেই আমার মুক্তি হবে। হা হা। চারপাশ অন্ধকার হয়ে গেল। পোড়া বাড়িটা এখন ঘুটঘুটে অন্ধকার। নীলাকেও এখন দেখতে পাচ্ছি না। আমাকে এখনই পালাতে হবে যেমন করে হোক। দিশাহীনভাবে দৌড়াতে দৌড়াতে কয়েকবার পড়ে হাত পা কেটে মাথা ফাটে একাকার হয়ে গেছে। রক্তে শরীর চুপচুপা হয়ে গেছে। হোঁচট খেয়ে একটা রুমে গিয়ে পড়লাম। খেয়াল করলাম এই রুমে আলো জ্বলছে। অনেকক্ষণ পরে আলো দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। চোখটা বন্ধ করে একটু দমটা কমিয়ে নিচ্ছিলাম। অনেক হাঁপিয়ে গিয়েছি। উঠে তাকাতেই দেখলাম আমার দিকে সোহেল এগিয়ে আসছে। বললাম, দোস্ত, তুই এখানে কি করে এলি? তুই এখানে? আমাকে ওরা মেরে ফেলেছে, তোকেও শেষ করে দেবে।
বলে ওর দেহ চোখ মুখ সাদা হয়ে গেছে, জিভটা অনেকটা বের হয়ে গেছে, চোখগুলো যেন খুলে বের হয়ে যাচ্ছে, গলার নিচে গাঢ় হয়ে ফাঁসির দাগ পড়ে গেছে। হঠাৎ করে সোহেল একটা পৈশাচিক হাসি মুখে টেনে আমার দিকে এগিয়ে আসছে। আমার শরীর ঘামতে শুরু করেছে, পালাতে হবে। পেছনে ফিরতেই দেখলাম নাইমেরও সোহেলের মতো অবস্থা। যেদিকেই তাকাই সেদিকেই দেখি একে একে সবাই কেমন ভয়ানকভাবে আমার দিকে এগিয়ে আসছে, সবাই কেমন দুই পাশে সরে যাচ্ছে। ওদের মাঝখান থেকে নীলা আসছে, কি ভয়ঙ্কর দেখতে, অল্প আলো, তার মাঝে ওকে আরো ভয়ঙ্কর লাগছে। জট পাকানো চুল, ক্ষয়ে ক্ষয়ে যাওয়া পোড়া গলা শরীর, একটা চোখ বের হয়ে ঝুলে আছে, আরেকটা রক্ত মাংস সব ফুলে আছে, সেটা দিয়ে রক্ত পুষ পড়ছে, ঠোঁট অর্ধেকটা নেই, পুরে ক্ষয়ে ক্ষয়ে রক্ত চুপসে চুপসে পড়া জিভটা বের হয়ে ঝুলে আছে। উফ, কি ভয়ঙ্কর। কিরে, ভয় করছে? তোকে আজ একটা কথা বলি, তোর বোনকে ধর্ষণ আমার ভাই করতো তোর রূপ ধরে। এটা বোঝাতে যে একটা ভাই বা বোনের কাছে বিষয়টা কতটা কষ্টকর। শুধু তোর না, তোদের সবার বোন ছিল, কিন্তু তোর বোন ছিল না। তাই আমি মায়া বলে তোর মায়ের পেটে বাচ্চা দেই, একটা মেয়ে, আর ও 13 বছরের না হওয়া পর্যন্ত আমার কিছুই করার ছিল না। তাই এত বছর আমি কিছু করতে পারিনি। তোর বোনের 13 বছর হতে আমি এক এক করে আমার প্রতিশোধ নিতে শুরু করলাম, আর আমি আজ জয়ী হতে চলেছে। তোর মৃত্যুতে আমার মুক্তি। কথাগুলো শেষ করতে ওরা 4 জন আমাকে ধরে ফ্যানে ঝোলানো দড়িটা আমার গলায় পরিয়ে দেয়, আর নীলা দড়িটা ধরে টান মারতে আমি উপরে উঠে যাই। উফ, কি যন্ত্রণা, খুব কষ্ট হচ্ছে, জিভটা বেরিয়ে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না। আমার যন্ত্রণা দেখে ওরা সবাই মিলে হাসছে। সে হাসির শব্দগুলো খুবই ভয়ঙ্কর। হঠাৎই পুরো বাড়িতে আগুন ধরে গেল। আমার শরীর পুড়ে যাচ্ছে, চিৎকার করতে চাচ্ছি, পারলাম না, নিঃশ্বাসটা বেরিয়ে গেল। নীলা শুধু বলল, এত বছর পরে আমি আমার মৃত্যুর পরে প্রতিশোধ নিলাম। হাওয়ায় মিলিয়ে গেল সবাই। পুরো বাড়িটা আরো একবার আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সেই সাথে মুক্তি হলো কিছু অতৃপ্ত আত্মার। আজ সোহেল আর নেহালের বডিগুলো হসপিটালের ওয়েটিং রুমে ঝোলানো অবস্থায় পাওয়া গেল। গলায় দড়ি দিয়ে মারা গেল, ওদের দেহটা পুড়ে ছাই হয়ে আছে। পুলিশের কোনো সূত্র পেল না। সবাইকে অবাক করে নীলু আর শিলা একদম সুস্থ হয়ে গিয়েছে। এমনকি তারা যে ধর্ষিত হয়েছে সেই চিহ্ন মাত্র নেই। সোহেল, নেহালকে কবর দেওয়া হয়েছে আজ। নেহালের বাবা মা তাদের একমাত্র মেয়েকে নিয়ে কোনো রকম মরার মতো বেঁচে আছে। প্রতিশোধের নেশা সবকিছু ধ্বংস করে দেয়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।